দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার দিকে ছুটছে আরও এক নৌবহর। এরপর থাকছে ফের ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প, ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে যুদ্ধ বিমান। আরো জানিয়ে দিব, ব্যর্থ হলো নেতানিয়াহুর সব চেষ্টা, গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার জাহাজ। এবং সর্বশেষ থাকছে কেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফের ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প, ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে যুদ্ধবিমান। নিজ স্বার্থে অন্য দেশের পায়ে পড়তেও রাজি মার্কিন যুক্তরাষ্ট্র। এর বাস্তব প্রমাণ মিলল কাতারের নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির মাধ্যমে। গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ট্রাম্প এই আদেশে সই করেন। নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারের উপর পুনরায় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তা সামরিকভাবে প্রতিহত করবে। বিশেষজ্ঞরা বলছেন, কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে আদেশটি তাৎক্ষণিক জারি করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে ভূমধ্য সাগরের দিকে রওনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনার অংশ। গত মাসে কাতারের রাজধানী দোহায় একটি ভবন লক্ষ্য করে কয়েকটি বোমা হামলা চালায় ইসরায়েল। ঘটনার পর সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে যৌথ ফোন কলে ক্ষমা চেয়েছেন ট্রাম্প এবং ইসরায়েলের নেতা নেতানিয়াহু। ক্ষমা চাওয়ার কয়েকদিনের মধ্যেই কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প নির্বাহী নির্দেশ জারি করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। দেশটির বিশাল আল উদাইদ এয়ারবেসে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী ঘাঁটি। গত জুনে এই বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এ কারণেই ট্রাম্পকে দ্রুত কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল। একই সঙ্গে ইরান সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে একের পর এক মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে। এছাড়াও অস্বাভাবিকভাবে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মোতায়েন পূর্বে ইরানের উপর বিমান হামলার পূর্বাভাস দিত। নির্বাহী আদেশে ট্রাম্প কাতারকে শান্তি ও স্থিতিশীলতার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কাতারের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আক্রমণকে মার্কিন শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। কেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের? সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরে 4.5 মাস পর প্রথমবার ধ্বংস করা পাকিস্তানের যুদ্ধবিমানের নাম জানালো ভারতের বিমান বাহিনী। দাবি, F-6 ও JF-17 মডেলের 5টি ফাইটার জেট ধ্বংস করেছে নয়াদিল্লি। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন অ্যাক্টিভ সোল। গত মে মাসে মাত্র 4 দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও 4.5 মাস পর এখনও থামেনি কথার লড়াই। হুমকি ধুমকি তো চলছেই, সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি। এতদিন পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশযান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানালেন, হ্যাঙ্গারে থাকা 5টি যুক্তরাষ্ট্রের তৈরি F-6 ও চীনের তৈরি JF-17 ফাইটার জেট ধ্বংস করেছে তাঁর দেশ। ইসলামাবাদের আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এপি সিং। আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি। এই হামলার কারণে কমপক্ষে 4টি স্থানে রাডার, 2টি স্থানে কমান্ড কন্ট্রোল সেন্টার, 2টি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি ভিন্ন স্টেশনে তাদের 3টি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে একটি দূরপাল্লার হামলা স্পষ্ট প্রমাণ আছে, যেখানে 5টি F-16 ও JF-17 যুদ্ধবিমান ধ্বংসের তথ্য আছে। এদিকে একই দিন রাজস্থানের আনুপাড়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। অপারেশন সিন্দুরে সংযমী আচরণ করলেও পরবর্তীতে পাকিস্তানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।
ইসরায়েলি অবরোধ ভাঙিয়ে গাজার দিকে ছুটছে আরও এক নৌবহর। গ্লোবাল সমুদ ফ্লোটিলা ট্রানবহর ইসরায়েল জব্দ করার মাধ্যমে গাদার ক্ষুধার্ত মানুষের সব আশা ভরসা ভূমধ্যসাগরের নোনা জলে মিশে গেছে। ফ্লোটিলা ট্রানবহরের প্রথম ধাপের সমস্ত জাহাজ ইসরায়েল জব্দ করলেও মানবতার দ্বীপের শিক্ষা নিপতে নেননি মানবাধিকার কর্মীরা। পাষণ্ড ইসরায়েলি অবরোধের মুখেও ক্ষুধার্ত গাজাবাসীর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার শপথ নিয়ে আবারও নতুন ট্রানবহর নিয়ে যাত্রা শুরু করেছেন তারা। গাজাবাসীর কষ্ট ক্ষুধার সীমাহীন অপেক্ষার মাঝেও এই নতুন ট্রানবহর মানবতার আলোর দিশা হয়ে উঠেছে। ইতালি কাতানিয়ার বন্দর ছেড়ে 9টি নৌযান এই ত্রাণবহর দুরর্বার গতিতে গাজার ধ্বংসস্তূপের দিকে এগিয়ে চলেছে। ক্ষুধায় কাতর গাজার মানুষের মুখে খাবার পৌঁছানোর প্রত্যয়ে আবারও দিগন্ত পেরিয়ে সমুদ্রে পাড়ি দিতে শুরু করেছেন অধিকার কর্মীরা। মিডল ইস্ট আয়ের প্রতিবেদন বলছে, দ্বিতীয় ধাপের এই ত্রাণবহরে প্রথমে 8টি নৌযান ছিল, কিন্তু পরে এর সাথে কনসালস নামে বিশালাকৃতির জাহাজ যোগ দেয়। এই জাহাজে রয়েছেন 90 জন প্রশিক্ষিত চিকিৎসা সহকারী ও সাংবাদিক। কনসালস এই মানবিক মিশনে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ। আয়োজকরা বলছেন, আগামী নভেম্বরে গাজার দিকে আরও বড় ত্রাণ বহন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে নৌযানগুলোতে ত্রাণ সামগ্রী ভর্তির কাজ চলছে। এই খবর এমন এক সময় এলো যখন শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা প্রথম ত্রাণবহরের শেষ নৌযানটিকেও জব্দ করেছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ওষুধ নিয়ে গত 31শে অগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ফ্লোটিলা ট্রানবহরের 45টিরও বেশি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা সহ 44টি দেশের 500 জন নাগরিক সেই মিশনে ছিলেন। এই নাগরিকদের কেউ এমপি, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী। কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর পর এসব মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েল। অবশ্য তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে দখলদাররা। এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে চায় ইসরায়েলিরা। মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, এসব মানবাধিকার কর্মীদের ইসরায়েলের সবচেয়ে বড় কজ্জিয়ত লাগারে রাখা হয়েছে। তবে অনেক মানবাধিকার কর্মী এরই মধ্যে আইনজীবীর সঙ্গে দেখা করেছেন। ব্যর্থ হল নেতানিয়াহুর সব চেষ্টা। গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার জাহাজ। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলার পরও গাজার উদ্দেশ্যে ছুটে চলছে সমুদ ফ্লোটিলা। নতুন করে যাত্রা শুরু করেছে আরও 11টি ত্রাণবাহী জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলছে, এসব জাহাজে আছেন প্রায় 100 জন অধিকার কর্মী। তাদের লক্ষ্য ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। শুক্রবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর পর ফ্লোটিলার শেষ জাহাজ মেরিনেট আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে 6 জন ক্রু ছিলেন। ভিডিও লাইভ স্ট্রিমে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা ছোট নৌযানে করে মেরিনেটের কাছে এসে জোরপূর্বক জাহাজে উঠে পড়ে। এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। জানা গেছে জাহাজটি তখনও আন্তর্জাতিক জলসীমা গাজা উপকূল থেকে প্রায় 42.5 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এদিকে ফ্লোটিলা কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল গত 38 ঘণ্টায় গ্লোবাল সমুদ ফ্লোটিলা সব জাহাজ আটক করেছে। প্রতিটি জাহাজেই ছিল খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। এ পর্যন্ত অন্তত 40টি বেসামরিক নৌকা জব্দ এবং প্রায় 500 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়া অধিকাংশ অধিকার কর্মী এখন অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন। ইসরায়েলি এসব আগ্রাসী নীতির পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। আল জাজিরার বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর নির্দেশে গত সেপ্টেম্বর মাসে 2টি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইসরায়েল বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে টিউনিশিয়ার উপকূলে অবস্থানরত জাহাজে দাহ্য বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়। হামলা, আটক, দমন সব বাধা উপেক্ষা করেও গাজার পথে যাত্রা থামেনি ফ্লোটিলার। নতুন করে এগিয়ে যাচ্ছে আরও 11টি ত্রাণবাহী জাহাজ। তবুও সামনে অনিশ্চয়তা। এই জাহাজগুলো কি আদৌ গাজায় পৌঁছাতে পারবে? উত্তর অজানা। কিন্তু লড়াই এখনও চলছে, আর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের দিকে তাকিয়ে আছে পুরো মুসলিম বিশ্ব।